সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব সরল দোলকের সাহায্যে কি করে সময় নির্ণয় করা যায়। সময় মানে এখন কটা বাজে সেটা নয়, সময় মানে হারানো সময় বা অর্জিত সময়, এটা কতটা সময় হারাবে বা কতটা সময় অর্জন করবে, এটাই সময় নির্ণয় সরল দোলকের সাহায্যে। সরল দোলকের সাহায্যে সময় নির্ণয়। আমরা দেখছি সরল দোলকের দোলনকালের সূত্র T = 2π√L/g। তাহলে সরল দোলক দুটো বিষয়ের উপর নির্ভরশীল, G এর উপর নির্ভরশীল এবং L এর উপর নির্ভরশীল। G যে স্থানে আমরা পরীক্ষা চালাচ্ছি, পরীক্ষার এক্সপেরিমেন্টটা করছি, সেই স্থানে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল এবং কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। কার্যকরী দৈর্ঘ্য যদি বেড়ে যায়, এটা যদি 4 গুণ করা হয়, এটা তার দোলনকাল দ্বিগুণ বেড়ে যাবে। এটা যদি এরকম, এটা বেড়ে গেলে এটা বেড়ে যাবে, এটা কমে গেলে এটা কমে যাবে। এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে, জি এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তাহলে দোলনকাল বেড়ে যাবে, অর্থাৎ সে দুলতে একটা পূর্ণ দোলন দিতে আগের তুলনায় বেশি সময় নেবে। বেশি সময় নিলে সে নিশ্চয়ই স্বভাবতই মানে সময় হারাবে। দোলনকাল নির্ভর করছে কার্যকরী দৈর্ঘ্যের উপর। কার্যকরী দৈর্ঘ্য তো বিভিন্ন কারণে বাড়তেও পারে, কমতেও পারে। আমি যদি ভূপৃষ্ঠ, এই যে পৃথিবী, এটা মেরু অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল, মেরু বিষুবীয়, মেরু অঞ্চলে জি এর মান বেশি, সবচাইতে বেশি। বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, কারণ পৃথিবীটা দেখতে কেমন, কমলা লেবুর মতো। তো আমরা জানি জি সমান GM/r², GM/r²। আর কোথায় বেশি? বিষুবীয় অঞ্চলে আর বেশি, ফলে জি এর মান কম। মেরু অঞ্চলে আর কম, মেরু অঞ্চলে আর পৃথিবীর ব্যাসার্ধের মান কম, ফলে জি এর মান বেশি। মেরু অঞ্চলে জি এর মান বেশি। জি এর মান যদি মেরু অঞ্চলে বেশি হয়, তাহলে দোলনকাল কমে যাবে। দোলনকাল কমে গেলে সে দ্রুতই একটি পূর্ণ দোলন সম্পন্ন করবে। আমি যদি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকি, তাহলে সে দ্রুত চলতে থাকবে। একটি সরল দোলক বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকলে দ্রুত চলবে, ফলে সময় বাঁচাবে, অর্জন করবে। এবার ঠিক বিপরীত কাজটা যদি করি, মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকে, সরল দোলকটি ধীরে চলবে, অর্থাৎ সময় লস করতে থাকবে, সময়টা হারাবে। এটা পৃথিবীর বিভিন্ন স্থানের কারণে এবং যদি শীতকাল গ্রীষ্মকাল যদি হয়, শীতকালে কি হয়ে যায়? সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য L = বড় হাতের L = ছোট হাতের L+r। এবার যদি আর বেড়ে যায়, শীতকালে আর এর মান কমে যায়, আর এর মান কমে গেলে L কমে যায়, L কমে গেলে T কমে যায়, T কমে গেলে দ্রুত চলে। শীতকালে সরল দোলক দ্রুত চলবে। গ্রীষ্মকালে আর এর মান বেড়ে যায়, ফলে L বেড়ে যায়, L বেড়ে গেলে T বেড়ে যায়, সে তখন ধীরে চললে সরল দোলকটি সময় হারাবে। শীতকাল গেল, গ্রীষ্মকাল গেল, মেরু অঞ্চল গেল, বিষুবীয় অঞ্চল গেল, ভূকেন্দ্রে যদি নিয়ে যাই সরল দোলক, ভূকেন্দ্রে জি এর মান 0, জি এর মান 0 হলে দোলনকাল অসীম হয়ে যাবে। দোলনকাল অসীম, এগুলো MCQ এর কথা। মানে চোখের নিমিষেই আমরা উত্তরটা ব্রেন খাটায় আমরা এগুলো করতে পারবো। দোলনকাল অসীম হয়ে যায়, তাহলে তার কম্পাঙ্ক কত? F = 1/t, F = 1/t। টি এর মান অসীম হলে 0, কম্পাঙ্ক 0। কম্পাঙ্ক চাইতে পারে, দোলনকালও চাইতে পারে, যেটা চাবে সেই অনুসারে আমরা করব। এবার সেকেন্ড দোলক যদি করি, আমরা ফাঁকে একটু বলে নিই। সেকেন্ড দোলক, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে বলবো সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কম্পাঙ্ক F = 1/t, টি এর মান 2, তাহলে 1/2। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টজ।
সেকেন্ড দোলকের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ তাহলে কি হবে? টি সমান সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি। একটু বাইরে আসছি, অন্য প্রসঙ্গে এসে গেলাম। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল টি এর মান এখানে বসিয়ে দিলাম, 2 কাটা, তাহলে পাই রুট ওভার অফ এল বাই জি ইজ ইকুয়াল টু 1। তাহলে কি আসছে? পাই স্কয়ার এল বাই জি ইজ ইকুয়াল টু 1, পাই স্কয়ার এল বাই জি ইকুয়াল টু 1। তাহলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল সমান সমান জি বাই পাই স্কয়ার। এটা আবার মেডিকেল ভর্তি পরীক্ষাটা কত আসে, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এই মানটা কত আসে? 0.9929। এটা করলে আসে সম্ভবত, এটা ক্যালকুলেটরে দেখা যেতে পারে। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এর মান 9.8 আর 9.87, 0.9929 এত মিটার। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবার এটা মুছে ফেলি। তাহলে এবার আমরা যদি সমীকরণটা করতে চাই, তাহলে সরল দোলকটি যেখানে ভূপৃষ্ঠে ছিল তখন দোলনকাল টি ছিল। টি সেকেন্ডের দোলন দেয় একটি, 1 সেকেন্ডের দোলন দেয় 1/tt, এবং এত টি দোলন দেয়। টি সেকেন্ডের দোলন দেয় একটি, টি সেকেন্ডের দোলন দেয় একটি, 1 সেকেন্ডের দোলন দেয় 1/t। আর বলে দেবে টি এর মান 1 দিন যদি দেয়, 1 দিন, তখন 1 দিনের সেকেন্ড তৈরি করতে হবে 86,400 সেকেন্ড, এত সেকেন্ড। যদি 1 ঘন্টা বলে দেয়, টি এর মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এই মানটা তখন পাঠাতে হবে। প্রশ্ন উদ্দীপকে বলা থাকবে টি সেকেন্ডের দোলন দেয় একটি, 1 সেকেন্ডে এত, আর যে টাইমটা বলা থাকবে সেইটি, অর্থাৎ টি সেকেন্ডের, ছোট হাতের টি সেকেন্ডের দোলন দেয় টি বাই টি, এতটি দোলন দেয়। আর যেখানে নিয়ে যাচ্ছি মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, শীতকাল, গ্রীষ্মকাল, যে জায়গার কথা বলা হবে সেই সময় দোলনকাল টি ড্যাশ সেকেন্ডে দোলন দেয় একটি। এখন তো দোলনকাল তো টি নেই, এখন নতুন দোলনকাল টি ড্যাশ সেকেন্ডে দোলন দেয় একটি, 1 সেকেন্ডে দোলন দেয় 1/t ড্যাশ টি। অতএব টি সেকেন্ডে দোলন দেয় টি বাই টি ড্যাশ টি, এত টি দোলন দিচ্ছে। এবার বিচার করতে হবে আমাদের, এই সময় নির্ণয় করছি কিন্তু এখন। তো এখন কোনটা বেশি? যদি দুটো কেস, যদি টি ড্যাশ বড় হয়, দোলনকাল আগের চেয়ে বেশি হয়, এত হলে কি হয়? টি ড্যাশ যদি বেশি হয় তাহলে এটি ভাগফলটা কমে যায়, তাহলে এখানে ভাগফল তাহলে বেশি ছিল, তাহলে দোলন এত টি দোলন, তাহলে দোলন সংখ্যা টি ড্যাশ বেশি হয়ে গেছে, দোলন সংখ্যা টি ড্যাশ বেশি, তাহলে দোলন সংখ্যা কমে গেছে। তাহলে দোলন সংখ্যা কমে যাওয়া মানে দোলন হারায়, এটা হচ্ছে হারানো দোলন সমান সমান এইটা কমে গেছে, তাহলে এইটা বিয়োগ এইটা। হারানো দোলন যদি চায় তাহলে টি বাই টি মাইনাস টি বাই টি ড্যাশ, এই একটা অঙ্কের উত্তর হয়ে গেল এই সূত্র। একটা অঙ্কের কয়টি দোলন হারাবে এটা যদি চায় তখন এই সূত্র সাহায্যে আমাদের করতে হবে। হারানো দোলন, যদি হারানো সময় চায়, হারানো সময় চাইলে এই সময় আসছে, সরল দৈর্ঘ্যের সাহায্যে সময় নির্ণয়। হারানো সময় যদি চায়, হারানো সময় ধরে নিলাম এক্স, একে দোলন কাল দিয়ে গুণ করবে, টি বাই টি মাইনাস টি বাই টি ড্যাশ ইন্টু টি, এইটাই সময়। দোলন সংখ্যাকে দোলন কাল দিয়ে, একটা দোলনের সময় দিয়ে গুণ করলে হারানো সময় পেয়ে যাবে। টি দিয়ে গুণ করে দিলে পরে কি আসে? টি বাই টি মানে 1 মাইনাস টি বাই টি ড্যাশ, আর ছোট হাতে টি বাইরে নিয়ে গেলাম, এই হচ্ছে হারানো সময় এক্স। এই সূত্রের সাথে নিমিশেই অঙ্ক করা যাবে, খুব সহজ সিস্টেম। ইসাকের বইতে নেই এই সূত্রগুলো সব বইতে পাওয়া যায় না, খেয়াল করতে হবে। হারানো সময়, এবং সেক্ষেত্রে দোলনকাল যদি হারানো সময় নির্ণয় করতে বলে, তাহলে দুটো দোলনকাল তোমার জানা থাকতে হবে।
যদি তা না থাকে দোলনকাল বের করে নেব, ওই যে একটু আগে যে দোলনকাল নির্ণয় করার সূত্র দেখালাম। তাহলে যদি দোলনকাল নির্ণয় করতে বলে দোলনকাল, তাহলে এই একটা একই জিনিস থেকে তিনটে সূত্র আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এক্স বাই টি সমান সমান 1 মাইনাস টি বাই টি ড্যাশ, তাহলে টি বাই টি ড্যাশ সমান সমান 1 মাইনাস এক্স বাই টি, লসাগু করে দিলাম, লসাগু করে কি আসছে টি মাইনাস এক্স, অতএব টি ড্যাশ সমান সমান টি টি বাই টি মাইনাস এক্স, টি টি বাই টি মাইনাস এক্স। টি টি বাই টি মাইনাস এক্স হারানো সময়ের ক্ষেত্রে দোলনকাল। এবার ঠিক উল্টো ঘটনা, যদি টি ড্যাশ বড় ধরছি আগে আমরা, এবার যদি টি বড় হয়, টি বড় হলে টি বড়, তার মানে টি ড্যাশ ছোট যদি হয় তাহলে এটি বেশি, তখন দোলন বেশি দিলে দোলন যদি বেশি দেয় তাহলে এইটার থেকে এইটে বাদ যাবে, এটার থেকে এইটি হারানো দোলন না, তখন হবে অর্জিত দোলন। খুব ঠান্ডা মাথায় হিসেব করতে হবে, একটু এদিক ওদিক হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। তখন এইটা বেশি, টি বাই টি ড্যাশ মাইনাস টি বাই টি, এই হচ্ছে অর্জিত দোলন। এর সাথে টি বাই টি ড্যাশ মাইনাস টি বাই টি, এর সাথে টি গুণ করলে হয়ে গেল। এখন এর সাথে টি ভিতরে নিয়ে গেলে আসবে কি টি বাই টি ড্যাশ মাইনাস ওয়ান, টি বাই টি ড্যাশ মাইনাস ওয়ান, টি বাই টি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু, এই যে এখানে অর্জিত দোলনের অর্জিত সময়, এটা অর্জিত সময়, একই প্রতীক ধরি, শুধু আগে ছিল 1 মাইনাস টি বাই টি ড্যাশ ছিল, এখন আসছে টি মাইনাস টি বাই টি ড্যাশ মাইনাস ওয়ান, অর্জিত সময়। এবার সেক্ষেত্রে দোলনকাল যদি বের করতে চাই তাহলে এক্স বাই টি সমান সমান টি বাই টি ড্যাশ মাইনাস ওয়ান হবে। এবার টি বাই টি ড্যাশ সমান সমান এক্স বাই টি প্লাস ওয়ান, ইন্টু ওয়ান হয়ে গেলে প্লাস ওয়ান, এক্স বাই টি প্লাস ওয়ান। এবার লসাগু করলি টি প্লাস এক্স, তাহলে টি ড্যাশ সমান সমান হবে টি টি বাই টি প্লাস এক্স, ব্যাস হয়ে গেল টি টি বাই টি প্লাস এক্স। এখান থেকে খুব সহজেই আমরা অঙ্ক করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। আমরা এই সূত্রের সাহায্যে অঙ্ক করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত এরা অঙ্কগুলো করে ফেলবো।